তন্ময় বন্ধুদের ঝগড়া থেকে দৃষ্টি সরালো, সামনে তাকালো। স্টেজের সামনে অরুণে দৃষ্টি ঘোরালো চতুর্দিক ভালো করে। তার বলদিটাকে এখন কোথাও দেখা যাচ্ছে না। মিনিট পাঁচেক আগেও তো দেখছিল এখানটাতেই মাঝির পাশে বসে উচ্চকণ্ঠে গান গাইছিল। তন্ময় বন্ধুদের রেখে উঠে এলো। মেয়েটা কোথায় গেল, ভেতরে নাকি? ও এত অবাধ্য। তন্ময়ের একটা কথা যদি ভালোভাবে শোনে, বাড়িতে বেশ অপ্রয়োজনীয় অতিথির আগমন ঘটেছে। চতুর্দিকে অচেনা অজানা অহরহ মুখ। এ সময় মেয়েটাকে সে একা একা ছুটতে নিষেধ করেছে। তন্ময় অস্থির অনুভব করে ও চোখের আড়াল হলে এত করে ধমকের সুরে বোঝালো চোখের আড়াল না হতে। কথা শুনলো। স্টেজের সামনের ফাঁকা চেয়ারে উঁচু জুতো পেল। ওর হিলস খুলে গিয়েছে বোধহয়। জুতো জোড়া হাতে নিয়ে বাগানটা একটিবার চক্কর মেরে বাড়ির ভিতরে ঢুকলো। মোস্তফা সাহেব একদল লোক নিয়ে বৈঠকে বসেছেন লিভিং রুমে। ডিভানে বসে আছেন প্রতিবেশী আজমল সাহেব। তন্ময়কে দেখতে পেয়ে গাল ভরে হাসলেন, ডান হাতের ইশারায় কাছে ডাকলেন। ভদ্রলোকের এই এক বদ অভ্যাস, আওয়াজ তুলে নয় হাতের ইশারায় ডাকতে পছন্দ করেন। ইশারায় ডাকাটা তার অন্যতম পছন্দের কাজ যেন। তন্ময় ভদ্রলোকের আহ্বানে ভদ্রতার সূচক হাসলো, এগোতে নিয়ে চারপাশে তাকালো নিবিড়ভাবে। অরুকে দেখা গেল না, রান্নাঘরেও না। আনোয়ার সাহেবও কাছাকাছি বসেছেন। তন্ময় সালাম জানিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন চাচা? ভদ্রলোক আলতোভাবে ধরলেন তন্ময় হাত দুটো। আজমল সাহেব তন্ময়কে খুব ভালোবাসেন, স্নেহ করেন। ছোট থেকে বড় হতে দেখেছেন বলে হয়তোবা তার চোখ দুটোর উজ্জ্বলতায় পরিষ্কার জানে মনের অব্যক্ত কথাগুলো। গত বছর অবশ্য প্রিয় নাতনির জন্য সম্বন্ধের আলাপ তুলতে চেয়েছিলেন, তবে মোস্তফা সাহেবের মতিগতি বুঝে পরে চুপও মেরে গিয়েছিলেন। এতে কি আর স্নেহ কমে? বড়লোক বিনয়ের স্বরে বলেন, ভালোই আছি বাবা, তোমার বিয়েতে থাকতে পারলে আরও ভালো থাকতাম বলে মনে করছি। তুমি দাওয়াত না দিয়ে বিয়ে করতে পারলা? মোস্তফা সাহেব হেসে জবাব দিলেন ছেলের হয়ে, বাচ্চাদের বিয়ে নিজেরাই করেছে, আনুষ্ঠানিক বিয়েতে তো দাওয়াত পাবি, তোরা না এলে কারা আসবে? ভদ্রলোক হাসলেন। ছেলেকে জিজ্ঞেস করেছি, তোকে বলছি জবাব দিতে। জেনে শুনে জিজ্ঞেস করবি কেন? আজমল সাহেব রাগ করার ভান ধরে তন্ময়ের উদ্দেশ্যে বলেন, দেখো বাবা দেখো, তোমার বাবা কীভাবে লাগতেছে আমার সাথে, আমি কি একটু মজা করতে পারি না? তন্ময় জবাব দেয় না, তবে মুচকি হাসছে। তাদের ঠুনকো দুষ্টুমি দেখতে ভালোই লাগছে। মোস্তফা সাহেব হালকা কি এসে ছেলের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, কাকে খুঁজছিস? ওরুকে। ওকে ওপরে যেতে দেখেছো? বাগানে তো নেই। আনোয়ার সাহেব অসহায় গলায় তখনই জবাব দিলেন, হ্যাঁ ও পড়ে গেল হলুদের ডালা নিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছে এই রাতের বেলাতে ছাদে, বললো ওর নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকেও যেতে নিষেধ করে গেল। তন্ময়ের ভ্রুদয়ের মধ্যেখানে কয়েকটা ভাঁজ পড়ল। সিঁড়ি ধরল দ্রুত। সে ইতিমধ্যে বুঝতে পেরেছে কেন ও পড়ে গেছে। অন্যদের প্রেমজনিত ব্যাপার স্যাপারে ও এগোবে, নিশ্চয়ই কথাবার্তা আদান প্রদান করতে ব্যস্ত ব্যাককেলটা। পৌনে চারটা, মাথার ঠিক ওপরে ছাদের দরজাটা আধ খোলা। ছাদ দুয়ারে দাঁড়াতেই কনকনে ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল। সজাগ হয়ে উঠল গায়ের এক একটি পশম। এই মাসে বাতাসে স্পর্শ হয়ে থাকে ঠান্ডা শীতের তোপ প্রকৃতির বাতাসই যেন বাড়িয়ে তুলছে কয়েক গুণে। চাঁদের জ্যোৎস্না এসে লুটিয়েছে ছাদের কোনায় কোনায়। আশপাশে ঘনঘটা কুয়াশার বেড়াজাল। ওরু হলুদের ডালা হাতে দাঁড়িয়ে ঠিক পশ্চিম দিকের প্রাচীর ঘেঁষে। শাড়িটা নড়বড়ে হয়েছে সামান্য। অয়নের অবয়ব অনুধাবন করা যাচ্ছে না। ওদের ছাদেই দাঁড়িয়ে ছেলেটা গুমট অথচ অসন্তোষ কণ্ঠে জিজ্ঞেস করেছে, সাবিয়া আসেনি ওরু? ওর কণ্ঠে ঝরে পড়ছে বেদনার রস, যেন এমন কথা বলতে ওর কষ্টরোধ হয়ে আসছে। লিভিং রুমে চাচ্চু বাবা সহ আরও অনেকেই বসে আছেন। তাই আপু আসতে পারছে না, খুব লজ্জা পাচ্ছে। তবে আমি হলুদের বাটি নিয়ে এসেছি ভাইয়া, এটা থেকে আপু হলুদ ব্যবহার করেছে। অয়ন মিনমিনে স্বরে আওড়ে, হলুদ তো সুতো মাত্র, যাকে আসতে বললাম তার তো কোনো খবর নেই। ওর বুঝি শুনল, মাথাটা আরও কয়েক ধাপে নত করলো। অয়নের কষ্টে জর্জরিত হৃদয় উপলব্ধি করছে যেন। তন্ময় ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বুকে দুহাত বেঁধেছে আমোদে। ঠোঁট বেঁকিয়ে ভ্রু তুলে দেখছে দুজনের নিপুণ কাণ্ড কারখানা। ওরু তখনও চোখ বুজে মিথ্যা বলে কয়ে অয়নকে আশ্বস্ত করে ব্যস্ত। ভাইয়া আপু খুব করে আসতে চাচ্ছিল, খুব করে বিশ্বাস করো, বারবার করে বলছিল পরিস্থিতির জন্য যেতে পারছি না, নইলে আমি এক্ষুন যেতাম। সত্যি, তুমি কষ্ট পেও না। অয়নের মুখের রং পাল্টালো।
ভোতা মুখ কুচকে এলো। এমন কথা বলবে সাফিয়া? তার সাফিয়া যে 24 ঘন্টা 23 ঘন্টায় তার থেকে পালিয়ে বেড়াতে ব্যস্ত। অরুকে বাঁকা চোখে দেখে অয়ন বললে, এই কথা না বললেই বুঝি ভালো ছিল। বলতে বলতে অয়ন আনমনে চোখ তুলে চাইল অরুর ঠিক পেছনে। তন্ময়কে আবছায় আগন্তুক হিসেবে দেখেও সে চিনে ফেললে এক পলকে। নিঃশব্দে ফাঁকা হাসলো কোনো রকমে। ধরফরিয়ে ওঠা বুকের পাটা ছুঁয়ে এক দৌড়ে নেমে গেল। সালাম দেওয়ার প্রয়োজন বোধটুকুও করলো না। ধমক খাওয়ার ইচ্ছা আপাতত তার নেই। ডালা হাতে অরু আগুমফিট চোখ অয়নের চলে যাওয়ার দিকে চেয়ে আছে। ভূতের ভয়ে তার মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল, গলা ধরে এলো। ভয় আটাশোটা হলো সর্বাঙ্গ। ভীত সে চমকে পেছনে তাকালো বড় বড় চোখে। এই বুঝে উচ্চস্বরে চিৎকার দিয়েই উঠবে, কিন্তু না, সবশেষে তন্ময়কে দেখতে পেয়ে তৎক্ষণাৎ খোলা মুখ বন্ধ করে নিল। ডান হাতে ধরফরানো বুক চেপে ধরলাম। এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আমি ভয় পেয়ে গেছি। ওর এলোকেশি চুল কপাল ছুঁয়ে গেছে, ফর্সা দুই গালে মিষ্টি করে হলুদ লাগানো, চাঁদের আলোয় সুন্দর দেখতে লাগছে। তন্ময় এগোতে এগোতে গম্ভীর মুখে জিজ্ঞেস করলাম, একাই উঠে এসেছিস? তখন ভয় করেনি? গম্ভীর কণ্ঠ শুনে অরু সতর্ক হলো খানি। ভালো করে তন্ময়কে দেখে নিল। মিনমিন স্বরে সাফাই গাইতে বলল, ভয়ের কি আছে? ভূত বলতে কিছুই নেই তো। আমি ভাইয়াকে হলুদ দিতে এসেছি জাস্ট। অরু খুব কাছাকাছি এসে থামলো। তন্ময় ওর কপালে আঙুল দিয়ে গুঁতো মেরে প্রশ্ন করলো, দেওয়া শেষ? অরু প্রথমে মাথা তোলালো, ওপর নিচ পরপর মাথা নাড়ালো ডান বায়ে। নিচ থেকে তখন গানের আওয়াজ ভেসে আসছে টুনের মতো। মৃদু মরিচবাতির উজ্জ্বলতা ছাদেও এসে ভিড়েছে যেন। সকলের হই হুল্লোড় কর্ণগোচর হতেই একটু একটু করে কি দীপ্ত কিছু একটা নিয়ে আলোড়ন সৃষ্টি করছে খুব উচ্চস্বরে। তার সাথে মোস্তফা সাহেবের প্রাণাঞ্চল হাসি ধ্বনিও মিশে আছে। আশ্চর্য, ওরা উপরে এলেই কেন তাদের আনন্দ উল্লাসে মত্ত হতে হবে? ওদের এমন রং তামাশা দেখে ওরও নিচে যেতে ব্যাকুল হয়ে ওঠে। দ্রুত গলায় বলে, না ভাইয়া তো নিল না, চলুন নিচে যাই। তন্ময় দুরন্ত কদমে তন্ময়কে পাশ কাটিয়ে চলে যেতে ব্যাকুল। ওর মন মস্তিষ্ক সব আপাতত নিচে গঠিত নাচ গানের ওপর। তন্ময় অবলীলায় ওর চঞ্চল ডান হাতে টেনে ধরে, এক ফিচেল টানে দাঁড় করে ছাদের প্রাচীর ঘেঁষে। কণ্ঠে নামিয়ে প্রশ্ন করে, দুগালে ঘন করে হলুদ লাগিয়ে দিয়েছে কে? অরু গাল ফোলায় আর চোখে নিচে চাই। কলি আর মার্জিন নাচ শুরু করেছে। ঢোল বাজে গানটিতে। সবাই জড়সড়ভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছে, করতালি দিয়ে নাচ দেখছে। ওরও ব্যগ্র গতিতে জানায়, মার্জি দিয়েছে, ওরা নাচছে, দেখবো। আমি নিচে যাই, আপনি আসুন। ওরও ফের যেতে উতলা হতেই তন্ময় বিরক্ত হয়। বাদশাদের সামনে এসে দাঁড়ায়। গভীরভাবে অরুর মাথাটা এসে ছুঁয়েছে তার বুক। ডান হাতে অরুর গাল দুটো চেপে বলে, এমনভাবে হলুদ মাখিয়ে দিয়েছে যেন গায়ে হলুদ তোর হচ্ছে। ওরও মাথা তুলে চাইলো, খেয়াল করলো তন্ময় পরিষ্কার মুখখানা। আশ্চর্য হলো সে, আপনাকে মাখিনি হলো? সবাইকেই তো জোর করে মাখানো হলো। আপনি কোথায় ছিলেন? তন্ময় হাসি চেপে বলে, কার সাহস আমাকে মাখানোর? পুরো ভেঙচি কাটে। সাহসের কি আছে এখানে? বলেই ডান হাত ভরে হলুদ নিল বাটি থেকে। তন্ময়ের গালে লাগাতে দ্রুত হাত বাড়ালো, তবে শেষমেশ গাল ছুঁতে পারল না। তন্ময়ের চঞ্চল নরম হাতটা নিজের হাতের মুঠোয় ভরে নিল নিমিষে। চ্যাটচ্যাটে হলুদে মেখে গেল নিজ হাতেও। ওর চোখ ছোট করে চেয়ে আছে, মুখ ভোতা, কণ্ঠ গম্ভীর। লাগাতে হবে না, সরুন, আমি নিচে যাব। তন্ময় অসন্তোষ হলো বড্ড। এমনিতে তো বেশ আরোপ লাগিয়ে বেড়াস, আমি কাছে থাকি না, কথা বলি না, আর এখন যে পালাতে উতলা হয়ে আছিস। গান পরিবর্তন হয়েছে, বর্তমানে সুবিখ্যাত একটি আইটেম গান চলছে, ওটাই হয়তো বা কেউ নাচছে। মজলিস আরও গরম, চেঁচামেচি বৃদ্ধি পেয়েছে। ওর বুকের পাখিটা উত্তর যেটায় তখন দিশাহারা, সে এখন নিচেই যাবে। উফ, শরীরে বা তন্ময়ের হলুদের মাখো মাখো শীতল হাতটা ওর উষ্ণ কোমর ছুঁয়ে দিতেই মেয়েটা চুপসে গেল কেমন। চঞ্চল চোখ জোড়া থমকালো, বাক্যের পূর্ণতাও মিলল না। গড়গড় করে চলতে থাকা মুখটা আচমকায় বন্ধ হয়ে গেল। অনুভব করলো তন্ময়ের শীতল পুরুষের রুক্ষ হাতটা পেটে বিবরণ করে বেড়াচ্ছে। হলুদে মাখামাখি কাণ্ড। অরু শক্ত করে চোখ বুজে নিয়েছে, থরথর করে কাঁপুনি ধরেছে ঠোঁট জোরে। তন্ময় নিগড় দৃষ্টিতেই দেখলো হলুদে মুখখানা। আর একটু গভীরে হয়ে ধীর গলায় বলল, সর্বনা, কী করবি? বলতে বলতে তন্ময় নিজের খোঁচা খোঁচা গাল ঘষে দিল অরুর তুলতুলে নরম ডান গালে। সে স্পর্শে কেঁপে ওঠে। সরে যেতে চাও মেয়েটাকে সে দু হাতে জাপটে ধরে, বিন্দুমাত্র নড়তে দেয় না, সরতে দেয় না। একে একে ওর বাম গাল ঘেঁষে দেয় গাঢ় স্পর্শে, খোঁজাদারির তীর স্পর্শে।
ওরও শরীর শিথিল হয়। গাঢ় হলুদ তন্ময়ের দুগালেও স্থান পেয়েছে। ওর হাত দুটো তন্ময়ের পাঞ্জাবির বুক পকেটে মুচড়ে ধরা ছিল। সেখানে গাঢ় করে দাগ ভেসেছে হলুদের। একরঙা পাঞ্জাবি এক প্রকার কুঁচকে গিয়েছে মুচড়ে ধরে। ঘন ঘন গরম শ্বাস ফেলে ওরও নড়ে চড়ে ওঠে। ভুলে বসে নিজের উদ্যম আয়োজন। চোখ মেলে যায় তন্ময়ের দুই গালের হলুদ এক অদ্ভুত সৌন্দর্য এসে জমিয়েছে তার সুদর্শন মুখটিতে। বেশ সুন্দর দেখাচ্ছে তো। ওরও দুই পা তুলে আচমকাই তন্ময়ের ডান গালে চুমু বসে। তন্ময় মুহূর্তেই তেড়ে গিয়ে মিশে যায় ওরুতে। ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় উদ্বিগ্ন রূপে। ডুবে যেই অতলে। ওর হাতের ডালাটা জমিয়ে পড়ে গেছে। এক একটি জিনিসপত্র ককর্ষ শব্দ তুলছে নিস্তব্ধতার মধ্যে। শীতল রাতের কুয়াচ্ছন্নতা বাড়ছে বলে মনে হচ্ছে। বাতাসের তীব্রতা কি বৃদ্ধি পেল? কেমন শ্বাসধ্বনি ভাসছে। ওর এক পর্যায়ে ধরফড়িয়ে ছাড়া পেতে ব্যাকুল হয়। অনুভব করে আরও গভীর স্পর্শ, উন্মাদ চুমু। এই অস্থিরতা যেন এই ঠান্ডার জনিও নেভাতে ব্যর্থ। ওর ফিসফিস করে বলে ছাড়া পেয়ে, সবাই বসার ঘরে। আপনার গালে তো হলুদ ছিল না। যদি জিজ্ঞেস করে কোথা থেকে এলো, এমন প্রশ্নের প্রতিক্রিয়া কী হতে পারে তোমরা বুঝে পেল না। তারা সম্পর্কে একসময় শুধু কাজিন হলে এখন স্বামী স্ত্রীও। সবাই তা জানে, মানছে না সেটা ভিন্ন চ্যাপ্টার। মিয়া বিবি ছাদের আধারে ছিল এতক্ষণ ধরে। মিয়া গালে হলুদ মেখে নামছে। এই দৃশ্য দেখে কোনো বেয়াক্কেল প্রশ্ন করবে হলুদ কোথা থেকে এলো। নিশ্চয়ই তাদের মস্তিষ্ক ওর মতোই একটুখানি নয়। মুখে এই কথাটুকু বলে ফেললেই এক কেলেঙ্কারি নিশ্চিত ঘটে যাবে। ওরও চটে যাবে, কথাবার্তা বন্ধ করবে। আর ওর সবচেয়ে বড় হাতিয়ার অ্যাভয়েড করা তাকে, সেটিও করবে। অগত্যা মনের কথাটুকু মুখে বলার প্রশ্ন আসছেই না। তাই দূর দূরান্ত নির্বিকার কণ্ঠে প্রত্যুত্তর করলো, বলবি আমি ভালোবেসে অনেক আদর করে খুব যত্নের সাথে তন্ময় ভাইয়ের গালে গাল ঘেঁষে হলুদ মাখিয়ে দিয়েছি। ওর হতবিম্বল হলো বোধ হয়। ছি ছি বলেই নিজেকে ছাড়িয়ে নিল। তন্ময়কে কঠিন দৃষ্টি দেখিয়ে এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। হলুদের ডালাপালা তখনও পড়ে রইল ছাদের ফ্লোরে। হলুদে মেখে গেছে ছাদের অনেকাংশ। তন্ময় দুই হাঁটু ভেঙে বসলো। ডালা তুলে নিয়ে একে একে তুললো হলুদের বাটি। সেটি হাতে নিয়ে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিজেকে আয়নায় একবার দেখে নেওয়া দরকার। ওরও লিপস্টিক পরা ছিল। ঠোঁটে লেগেছে কিনা সে কয়েকবার রুমাল দিয়ে মুছে মুছে নিয়েছে। তারপরও নিঃশ্বাসের বিশ্বাস নেই, এবং আসলেই নেই। দীপ্ত দোতলার সিঁড়ির মাথাতেই দাঁড়িয়ে তন্ময়কে দেখছে ফ্যালফ্যাল চোখে। হঠাৎ ফিক করে হেসে ফেললো বাচ্চাদের মতো। হেসে হেসে উচ্চস্বরে জিজ্ঞেস করল, ভাইয়া তুমি লিপস্টিক লাগিয়েছো কেন? আল্লাহ, লিপস্টিক আর ফর গার্লস জানো না? তন্ময় হতাশ হয়। যেখানে বাঘের ভয় সেখানে কেন যে সন্ধ্যা হয় আশ্চর্য। রুবি অদূরেই ছিল, তার হাতে জুসের ট্রে। সেও থমকে দাঁড়িয়েছে। বসবার ঘরেও একটা আগ্রহ জন্মেছে দীপ্তর প্রশ্নের সত্যতা জানা। তন্ময় নির্বিকার ভূমিতে আঙুলে চুটকি বাজিয়ে দীপ্তকে কাছে ডাকলো। দীপ্ত সতর্ক চোখে বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখতে দেখতে এগোচ্ছে। তন্ময়ের গম্ভীর দুগালে হলো, ঠোঁট জুড়ে অ্যাব্রো থ্যাব্রো লিপস্টিক স্টেন, অথচ তাতেও গাম্ভীর্য ফিকে হতে পারল না। দীপ্ত ভীতভাবে কাছাকাছি আসতেই তন্ময় ওকে এক হাতে কবজিতে তুলে ফেললো অবলীলায়। রওনা দিল নিজের ঘরের দিকে। যেতে নিয়ে হুকুম করলো, তুই পড়তে বসবি এখন। গত টেস্টে ম্যাথমেটিক্সে আউট অফ 30-তে 12 পেয়েছিস। দীপ্ত মুহূর্তেই মিয়ে গেল আতঙ্কে। ভাইয়া আমি একদম লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবো, কিচ্ছু বলবো না। আমাকে অনুষ্ঠানে যেতে দাও প্লিজ। আমি কিছুই দেখিনি, আমি কিছু জানি না সত্যি। তন্ময় নিজের ঘরের দুয়ারে সামনে এসে ওকে নামালো। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসাবাদ চালালো, ইউ শিওর? দীপ্ত পেছাতে শুরু করেছে। 100% বলেই ঘুরে দৌড় দিয়েছে। তন্ময় ভেতরে ঢুকলো। সর্বপ্রথম আয়নায় মুখটা দেখে নিল। কিছুটা বিভ্রান্ত হলো। বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি। আগেই বন্ধুরা এক একটা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লো। আজকে তন্ময়ের খারাপ দিনের মধ্যেকার একদিন, নইলে এই সময় হাতে নাতে প্রমাণসহ এই জাহিলদের হাতে পড়বে কেন সে? ঘরে ঢুকে মাহিন তন্ময়ের মুখ দেখে আশ্চর্য হয়। থমকে রয় তার দেহখানা। রিয়ান থরথর করে কেঁপে বিছানায় পড়ে গিয়েছে। একেবারে জলসার বাংলা সিরিয়ালের একটি সুপরিচিত দৃশ্য এই যেন। সৈয়দ বিড়বিড় করে শুরু করলো, ধুমতানা ধুমতানা তানা তানা তা। সবাই শুরু করেছে ইচ্ছা রকমের অযথার্থ লেগ পুলিং। এরা কতক্ষণে এবং
করবে কে জানে। তার বাড়ির কেউ না শুনলেই হয়। তন্ময় উদাস চোখে বন্ধুদের এক পলক দেখে নিল। ওদের আগ্রহ করে টিস্যু বক্স হাতে তুলে নিল, মুছতে শুরু করলো মুখমণ্ডল। ভাবসাব একই রকম তার উৎসাহের সঙ্গে। তখন রিয়ান বিবৃতি চেয়ে চলেছে জ্যোৎস্নাময়ী রাতে। সে শুনতে ব্যাকুল। তন্ময়ের ইচ্ছা করছে সবাইকে লাথি দিয়ে বের করে দিতে। এইগুলো কিভাবে যে তার বন্ধু হলো। জগিং শেষ করে মাত্রই ফিরেছেন মোস্তফা সাহেব। বাগানের মধ্যিখানে সাজানো চেয়ারের একটিতে এসে বসেছেন। উপভোগ করছেন আরামদায়ক স্নিগ্ধ রোদ। শীতকালীন সকালের রোদ্দুর অনেকটাই তপ্ত গরমে এক পশলা মিষ্টি মিষ্টির মতো, চোখ বুজে অনুভব করার মতো। আজকাল তিনি একাই জগিংয়ের জন্য বেরোচ্ছেন। এমনিতে আগে ছেলেকে নিয়ে বেরোতেন, ইদানিং ছেলেটা বেরোচ্ছে না। কিন্তু কেন? আজ অবশ্যই জিজ্ঞেস করবেন। সকাল করে হাঁটতে বেরোনো তো ছেলেটাই শেখালো তাকে। মাঝ রাস্তায় এখন ছেড়ে দেবে কেন? একা জগিং করতে তার ভালো লাগে না। অভ্যাস খুব খারাপ জিনিস। আজ আবারও প্রমাণিত হলো। ক্যাটসের ফিতে খুলতে নিয়ে হাঁক ছাড়লেন স্ত্রীর উদ্দেশ্যে। এক কাপ চা আর আজকে নিউজ পেপার এখন তার প্রয়োজন। বাজার সদাইয়ের কী অবস্থা দেখা দরকার। গতকাল দেখার স্বর্ণের দাম কমেছে, আজকে আবার কেমন হালচাল কে জানে। জাবেদা বেগম এগিয়ে আসছেন এক কাপ চা আর নিউজ পেপার নিয়ে। স্বামীর হাতে চাটা ধরিয়ে দিয়ে টেবিলের ওপর রাখলেন নিউজ পেপার। মোস্তফা সাহেব চায়ে এক চুমুক দিয়ে প্রশ্ন করলেন ভোতা গলায়, তোমার রাজপুত্র কি উঠেছে? জাবেদা বেগম হাসলেন মিহিস্বরে। ঘুমালেই তো ভোরে, আজ কি আর সকাল সকাল উঠতে পারবে? দুপুর হবে। মোস্তফা সাহেব মাথা দোলালেন, দুলিয়েই থামলেন না, আওড়ালেনও, আচ্ছা ওকে ডেকো না, কাউকে ডাকতেও দিও না, ঘুমাতে দাও। এভাবেও কাজের চাপ নিয়ে রেখেছে বড্ড। এবারও ভদ্রমহিলা নিঃশব্দে হাসলেন। কিছুক্ষণ বসে উপভোগ করলেন সোনালি রোদের স্পর্শ, শুনলেন মিষ্টি পাখিদের কোলাহল, দেখলেন স্নিগ্ধ প্রজাপতিদের ওড়াওড়ি। তন্ময়ের ঘুম ভাঙল বেশ বেলা করে। ঘড়ির কাঁটা তখন প্রায় 12টার কাছাকাছি। ঘরের ভেতরটা রোদে ঝলমল করছে, জানালা খোলা, পর্দা সরানো। জোড়া পাখি এসে বসেছে জানালায়। তন্ময় ঘুম ঘুম চোখে একবার তাকালো সেদিকে। রাতে তো সব লাগানো ছিল। কোন পণ্ডিত এসেছিল ঘরে? নিশ্চিত তার পণ্ডিতই এসেছিল পাকামি করতে। গতকাল সে বন্ধুদের গাড়িতে তুলে দিয়ে এসেছে রাত 4:35। ঘুমাতে ঘুমাতে আজান পড়ে গিয়েছিল। ওর অবশ্য 3টের আগেই ঘুমিয়ে পড়েছিল বসা ঘরের সোফায় আনোয়ার সাহেবের কোলে মাথা রেখে। পরে সেই ওকে কোলে তুলে ঘরে দিয়ে এসেছিল। উঠে বসতে না বসতে ওরু ঢুকলো ভেতরে। তন্ময়কে জাগনা দেখে হুড়মুড়িয়ে কাছে এলো। আপনি নাকি সাবিয়াপুর বিয়ের দিন রাতেই দিনাজপুর যাবেন বিজনেসের জন্য? সত্যি? তন্ময় দীর্ঘশ্বাস ফেল। গায়ে শার্ট নেই, সে সচরাচর উদম দেহে ঘুমাতে অভ্যস্ত। আজও আর তার দেহের প্রতি ইন্টারেস্ট নেই। গম্ভীর মুখে তাকিয়ে আছে মুখের দিকে। বিছানা ছাড়তে ছাড়তে তন্ময় জিজ্ঞেস করলো, কে বলেছে? ওর এক রোখা গলায় বলেই গেল, তা তো ইম্পর্টেন্ট না। আপনি বলুন না, সত্যি বলেছে? তন্ময় মৃদু হাসলো। তার সবেমাত্র ঘুম ভাঙা স্বর চূড়ান্ত হাসকি শোনালাম। যাবো আর আসবো, মাত্র 2 দিন। যা নাস্তা লাগাতে বল, আমি আসছি। ওর ঠায় দাঁড়িয়ে থাকলো, এক পাও নড়ল না। তন্ময় নিজের কাছেই হার মানল। ওরকে দুঃখী সে দেখতেই পারে না, অস্থির অনুভব করে। আর ওর এমন ভোঁতা মুখ দেখে সে কীভাবে যেতে পারবে? তন্ময় এগোলো ওর দিকে, উদম বুকেই জড়িয়ে নিল শক্ত করে। আনমনে ভেবে উঠল সে, কী করতে হবে ওকে বুঝিয়ে শুনে দিনাজপুর যেতে হলে। ওরও নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেছে দ্রুত কদমে। তন্ময় বাথরুমে ঢুকলো, গোসল নিয়ে বেরিয়ে ঝটপট তৈরি হয়ে নিল। সেই বেলা করেই অফিসে যাবে। এমনিতেই বিয়ের সাথে নিয়ে সে কাজের পাহাড় জমিয়েছে। ঘড়ি পড়তে নিতেই দেখা গেল ওরও আবার এসেছে, ম্লান মুখে দাঁড়িয়ে। তন্ময় অসহায় অনুভব করলো। এগোতে নিতেই ওরও আবার চলে যেতে উতলা হলো। মেয়েটা এত অবুঝ। তন্ময় আলগোছে হাত টেনে ধরলো। তন্ময়ের কাছে ওর অভিমানিনী রূপ বড় ভয়ঙ্কর। এই রূপ তার বিন্দুমাত্র সহ্য হয় না। শুনে শুনে গুনে গুনে কয়েকবার এই অভিমানের কবলে সে বিশ্রীভাবে পড়েছে ইতিমধ্যে। অগত্যা এখন রীতিমতো ভীতি কাজ করে। ওটার বয়স কম, বুঝিয়ে মানিয়ে নিলে আবার চট করে তন্ময়কে বোঝে। তাই যতভাবে সম্ভব যে কোনো কঠিন ব্যস্ত কর্মঠ পরিস্থিতি সরিয়ে ওকে নিজের কাছে ঠিক পাশে বসিয়ে পরিষ্কার করে মনের অব্যক্ত কথাগুলো বুঝিয়ে দেওয়াটাই উত্তম কাজ হবে। এবারও তন্ময় সেটাই করে। ওর মসৃণ হাত টেনে ধরতে
তো সম্পূর্ণ ওটাই এসে মিশে যায় তার শক্তপোক্ত পরিষদে বুকে। ওই চুলের ঘ্রাণ সুন্দর। কী শ্যাম্পু যেন ব্যবহার করে বলেছিল, ঠিকঠাক খেয়াল নেই, তবে তার নেশা ধরে যায়। নরম তুলতুলে কোমর জড়িয়ে ধরে তন্ময় ভারী তবে মিহি আওয়াজে বলে, জানিস আমার গত সপ্তাহে একটা কাজের জন্য খুলনা যাওয়ার কথা ছিল, আমি যাইনি। কার জন্য? তোর জন্য। জানতাম তো এমন জেদ ধরে বসবি। আমার হয়ে পাঠিয়েছিলাম আমার ম্যানেজারকে। আমি পারতে তোকে ছাড়া এক পাও সরি না, সরতে চাই না। তুই বুঝিস না? আমিও তো যেতে চাচ্ছি না তোকে ছেড়ে, কিন্তু কাজ তো করতে হবে। মাত্র 2 দিন, যাবো আর আসবো। অপেক্ষা করবি তো আমার জন্য? করবি না? ওর চোখ তুলে তাকায়। দু চোখের মণি জোড়া চকচক করছে, মনে হচ্ছে মণি দুটো তারা ভাসছে। তন্ময় সেই মণি তারাই তাকিয়ে রয় এক চিত্তে। ওরও বিড়বিড় করে, আপনার কাছে মাত্র লাগছে? 2 দিনে কয় ঘন্টা হয় জানেন? 48 ঘন্টা। 48? তন্ময় হেসে ফেলে। ওর আর চোখে সে হাসেই এক ঝলক দেখে আবার মিহিসরে বিড়বিড়ে ওঠে আপন ভাবনায়। আপনি যখন অফিসে যান ওই সময় আমি কমসে কম 90 বার ঘুরে দেখি, সময়ের আপডেট রাখি, বারান্দায় কয়েকবার করে যাই দেখতে আপনার গাড়িটা এসেছে কি না। কান সজাগ রাখি যেন গাড়ির শব্দ মিস না করি। শুধু আপনি কখন ফিরবেন এই আশায় বসে থাকি। আবার আপনি যখন পাশে আমার সাথে থাকেন আমার বিন্দুমাত্র আইডিয়া থাকে না সময়, বইয়ের দিকে তাকায়ও না অবধি। আপনি কি বোঝেন এসব? বোঝেন না। হৃদয় অনুভূতি যদি অকপটে ব্যক্ত করার কোনো কম্পিটিশন হতো তাদের দুজনের মধ্যে, তন্ময় বাজি ধরে বলতে পারে ওরই জিতবে। মেয়েটা এত সাবলীলভাবে সব বলে দেয় যে তন্ময় এতবার করে শুনেও অভ্যস্ত নয়। প্রতিবারই তার অন্তর কেঁপে ওঠে, অনুভূতির সাগরে হুমড়ি খেয়ে পড়ে। তন্ময় বিনা বাক্যে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় নিজের মধ্যে। এক শক্তপোক্ত বন্ধনের মধ্যে ওরু অস্বস্তি অনুভব করে থাকলেও মুখে রা অবধি করেনি। ওরু কি উপলব্ধি করতে পারছে তন্ময় হাই স্পিডের হার্টবিট ড্রিম 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 শব্দ তুলছে? তো তন্ময় শান্ত হয়, মাথা নুয়ে ঠোঁট নামিয়ে আনে ওরুর কানের খুব কাছটায়। ওরুর কানের লতিতে বিন্দুর মতো লাল একটি তিল আছে, সেখানে ঠোঁট ছুঁয়ে দিয়ে তন্ময় জিজ্ঞেস করে গাঢ় স্বরে, কাজকর্ম বাদ দিয়ে দিই তাহলে? আমার জান যা বলবে তাই। সে যদি বলে কাজে যেতে হবে না, আমি শাহজাহান তন্ময় কথা দিচ্ছি যাব না, কোথাও যাব না। তন্ময় অনুভব করলো ওর মূর্তি বনে যাওয়া দেখ বদনখানি, কোমর ধরফর করছে ওর হৃদয়। সে সুস্পষ্ট উপলব্ধি করতে পারছে তন্ময় মিথ্যা বলেনি, কোনো প্রকার বাহানা দেয়নি। ওর যদি আরেকটিবার মুখ ফুটে বলে সে যাবে না, কোথাও যাবে না, ওর নামানো হাত দুটো এবার তার কোমর জড়িয়ে ধরে শক্ত করে মুখ গুজে বুকের মধ্যেখানে সেভাবেই বলে অস্পষ্টভাবে, আপনি এটা আমায় সবসময় বলেন না। তন্ময় নিঃশব্দে হাসিটুকু চেপে বুঝেও না বোঝার মতো করে জিজ্ঞেস করে, কোনটা? ওরও আরও ঘন করে মিশে যায় তন্ময়ের বুকে। ওই যে ওই শব্দটা, এটা আপনার মুখে শোনা খুব রেয়ার। ওর সিল্কি চুলে হাত বুলিয়ে দিয়ে তন্ময় আবার জানতে চায়, কোন শব্দ? ওর চোখ মুখ ভালোভাবে চওড়া বুকে লুকিয়ে অবশেষে বলে, জান। তন্ময় হাসে, সে হাসিতে কাঁপে তার বুকে মিশে থাকা ওরও অনুভব করে সেই কম্পন। তন্ময় সময় নিয়ে হাসি মাখা কণ্ঠে প্রশ্ন করে, তার ভালো লাগে? ওর চোখ মুখ বুঝিয়ে মাথা তোলার ক্রমান্বয়ে ভালো করে বোঝালো তার কোনো পর্যায়ে ভালো লাগে। তন্ময় ওর রক্তিম গাল দুটোয় হাত রেখে মাথা উঁচিয়ে ধরে, চোখে চোখ রেখে বলে, সবসময় বললে কি আর ভালো লাগা থাকবে? কমন হয়ে যাবে না? এই যে মাঝে মধ্যে তুই এমন মুখ ফুলিয়ে বসিস, তোকে মানানোর জন্য ওসব শব্দ তোলা আছে। যখনই অভিমান করবি এভাবে ডেকে গলিয়ে ফেলবো। ওর ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ, মুগ্ধ গলায় ফিসফিস করে বলল, আজ আপনি কত সুইটলি কথা বলছেন। তন্ময় হাসি হাসি মুখের হাসি আরও গাঢ় হলো, আমি সুইটলি কথা বলি না বুঝি? ওর ডান হাত তুলে আঙুলের পরিমাপ দেখিয়ে প্রত্যুত্তর করলো, বলেন তবে খুব কম। তন্ময় আশ্চর্য হলো, আমি তো সব সময় তোর সাথে খুব ধীরে খুব নাইসলি কথা বলি। এবার ওর আশ্চর্যের পালা, চোখ বড় করে ফেলে সে, আপনি আর নাইসলি? আপনার মনে আছে আগের কথা গম্ভীর মুখে তাকিয়ে থাকতেন, মনে হতো আমি আপনার পকেট মেরেছি, আর গম্ভীর গলায় ধমকে ধমকে আমার প্রাণ শেষ করে ফেলতেন। একটু, শুধু একটু নাইসলি আদরের সাথে কথা বলেন, তাও রিসেন্টলি। তন্ময় মুখ ভরে হেসে ফেলল, তখন বোন ছিলি তাই শাসন করেছি, এখন তো বউ তাই আদরে রাখছি। ওরও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হাঁ করে যে
রইল খানিকটা সময়। তন্ময় আট পরে এক চুমু ওর স্নিগ্ধ কপালে বসিয়ে ফেলল। ওর দ্রুত চোখ বুঝলো, বিড়বিড় করে উঠল, যান তবে 2 দিন কিন্তু। আর আমাকে ঘন ঘন ভিডিও কল দিতে হবে, অডিও কলও দিতে হবে, গান শুনিয়ে পাঠাবেন। ফ্রি থাকলেও কল করবেন, মনে থাকবে। তন্ময় ওর হাত বোঝা নাকে মৃদু টাকা মেরে বলল, মনে না থেকে উপায় আছে? এখন গিয়ে নাস্তা লাগাতে বল, আমি বেরোবো। তন্ময় ঘরের উত্তর দিকে হাঁটা দিয়েছে, সেলফের দিকটায়। 7 হাতের বোতাম লাগাতে নিয়ে সে সেলফের নজরে বুলিয়ে নিচ্ছে। ওর পিছু পিছু যেতে নিয়েই বলে, জোহরের আজান দেবে, লাঞ্চ করে যান, দেরি না হয়ে গেছে তাই না? তন্ময় ফিরে তাকিয়ে হাসি চেপে চাপা স্বরে বলল, আচ্ছা আমার বউ যা বলবে তাই। ওর উজ্জ্বল মুখটা আবার থমথম করে আশ্চর্যের শব্দ পৌঁছায়। ও বোধহয় কখনোই তন্ময়ের মিষ্টি কথাবার্তার সঙ্গে সহজ হতে পারবে না। সাধারণ কিছু বললেও কেমন লজ্জায় ছটফট করে রক্তিময় গাল দুটো, তবে জলজল করছে চোখ জোড়া। মনে হচ্ছে মরে যাওয়া ফুল পানের স্পর্শে সতেজ হয়ে উঠেছে পুনরায়। ওর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তন্ময় হাসলো আনমনে। এই আনমন হাসির একটি শিরোনাম আছে, কলেজ লাইফে রিয়ানের শিরোনাম উদ্বোধন করেছিল। আনমনে হাসি হচ্ছে গুরুতর গভীর প্রেমে পড়া আধপাগল প্রেমিকের কাজ। তাই এই আনমনে হাসির নাম কট খাওয়া রেখেছিল। তন্ময় ঘন ঘন আনমনে হাসে, তার মানে কি সে ঘন ঘন কট খাচ্ছে? রিয়ানের হাসি তার মুখে দেখলেই হয়তো বা বলে ফেলতো, কট খাইছিস, কঠিন কট খাইছিস।